স্বামীর এত বেশি অবহেলা থাকা সত্ত্বেও বিবাহবার্ষিকীতে স্বামীকে গিফট না দিয়ে থাকতে পারলাম না। আসলে সংসার জীবনটা হচ্ছে মায়ের বাঁধন, বুঝছো? আমরা মেয়েরা না সংসার জীবনে মায়ের বাঁধনে জড়িয়ে যাই। সেই মায়ের বাঁধনে না ভালোবাসাটা কত জানি হারিয়ে যায়। সেই ভালোবাসাটাকে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় শুধু মায়া। তারপরও মন মানছিল না, যেতে চাচ্ছিলাম না, আবার না গিয়েও নিজেকে অবাধি মনে হচ্ছে। মাঝখান দিয়ে আমি আমার মোবাইলে চ্যানেলের কাজ একটু করেছিলাম, ব্যাস ওই ভুলটুকু হয়েছে। এই সুন্দর হাসিমাখা মুখটার ভিতরে যে কতটা কষ্ট লুকিয়ে আছে এটা আসলে কেউ জানে না। একটা ফুল তো কিনতেই হয়, ম্যারেজে বলে কথা, ভালোবাসা তো কিছুটা হলেও আসে। আপনি দাও আকর। নিজের মনের সাথে যুদ্ধ করতেছি আমি, যুদ্ধ করতে করতে হেরে যাচ্ছি। এখন অপেক্ষা করতেছি কখন রাত 12টা বাজবে, কখন উনি আসবে, ওনাকে সারপ্রাইজ দিব। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এমন পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এই ব্লগটি আমার আগেই করা ছিল, বাট তোমাদের কাছে আপলোড করা হয়নি, ভয়েসে দেওয়া হয়নি। বছরের প্রথম দিন চলে আসলো, তারপর জাইনের ভর্তি গেল, চুলার সমস্যা নিয়ে অনেক বেশি ভুগেছি, যার কারণে অনেকগুলো ব্লগে দিতে পারিনি। ব্লগ দিতে না পারলেও ভিডিও করে রেখেছি, যখন যে সমস্যা হয়েছে সেগুলো ভিডিও করে রেখেছি। চুলা নিয়ে যে আমি কতটা সমস্যা পড়েছি সেটা আগামী কয়েকটা ব্লগে তোমরা দেখতে পারবে। সারা সমস্ত অক্ষর শিখে গিয়েছে, এখন শুধু ওর মুখস্থ করাটা বাকি আছে। মানে অক্ষরগুলো সে লিখতে পারে কিন্তু মুখে বলতে পারে না। দেখা গেল যে মুখস্থ একেবারে বলতে পারে না, ভুল হয়ে যায়। এই কারণে বলেছি মোবাইল দেখে এগুলো মুখস্থ করে নাও, আমার তো পড়ানোর সময় নেই, তুমি মোবাইল দেখে মুখস্থ করে নাও। মোবাইলে কার্টুন দেখা, গেমস খেলার থেকে এই পড়াগুলো পড়ে নাও, তাহলে উপকারে আসবে। জোজো বলো। জায়ানকে আমি একটা অক্ষরও পড়াইনি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, জায়ান ইউটিউব দেখে সবগুলো অক্ষর শিখেছে, অঙ্ক করা, ইংলিশ করা, বাংলা করা সব শিখেছে। আমাকে কোনো অক্ষরকে শেখাতে হয়নি, আমি জাস্ট ওকে হাতে লেখা শিখেছিলাম। ওই হাতের লেখাও সে অনেক সময় ইউটিউব থেকে শিখে নিয়েছে। জায়ানের পড়াশোনার প্রতি অনেক আগ্রহ, ও সকল পড়া শিখে নিতে চায়। ইউটিউবে যা যা দেখায় সব দেখতো, ABC, ক খ 1 2 সব দেখতো। বাবা শুধু পড়তো, পারে তারপরে সে পড়তো। কিন্তু সায়রার তো আগ্রহ নেই। সায়রা ইউটিউবে কখনোই এইসব অক্ষর পড়ে না, না বাংলা অক্ষর না ইংরেজি অক্ষর, এগুলো কোনো কিছু সে পড়ে না। সে শুধু কার্টুন দেখে আর গেমস খেলে। তার কাজ হচ্ছে এটা, কার্টুন দেখা আর গেমস খেলা, এছাড়া সে আর কিছুই করে না। আমি শত বলি বাট সে আমার কথা শুনেই না। মানে আমি যখন তাকে ইউটিউবে ওটা বের করে দিই, ধমক দিয়ে বলি, তখন সে একটু পড়ে, তারপরে আবার সে তার আগের রূপে ফিরে যায়। মানে আমি বলাতে একটু শিখে, এরপরে তারা শেখা হয় না। আর তাছাড়া এই মোবাইলটা দিয়ে সে শিখতে গেলেই তখন সাউথ দেশে কানাকাটি করে, সেও মোবাইলে গেমস খেলবে, তো ওকে শিখতে দেয় না। আমার মোবাইলেও কাজ থাকে, আমার মোবাইল তো সে পায় না, পেলেও সে সেই মোবাইল দিয়ে গেমস খেলে, পড়াশোনাও করা হয় না তার। সকালবেলা ঘুম থেকে উঠেই লুডো রান্না করা শুরু করে দিলাম। আমাকে বাসা থেকে বের হতে হবে, ঠিক বের হবো কিনা সেটা বুঝতে পারছি না। লুডো রান্না করতেছি আর ভাবতেছি আমি কি বের হব নাকি বের হব না, বের না হলে কি হয়, বের কি হতেই হবে। মানে সব চিন্তাভাবনা আমার মাথায় ঘুরতেছিল, কী করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার কাছে 2000 টাকা আছে, এই 2000 টাকা আমি কি খরচ করে ফেলবো? এই 2000 টাকা কি খরচ না করলেই নয়? এই 2000 টাকা আমি যদি খরচ করি তাহলে তো আমার রাশিকা কেনা হবে না। এতদিন ধরে প্ল্যান করেছিলাম রাশিকা কিনবো, এত কষ্ট করে টাকা জমিয়েছি, এই টাকাটা আমি খরচ করে ফেলবো। দেখো জন্য হাতে মোজা পরিয়ে দিয়েছি, তো হাতে মোজা পরার কারণে ও কোনো খেলনা ধরতেছে না, মানে খেলনা ধরে খেলতে ভয় পাচ্ছে। হাতে মোজা এই কারণে কোনো খেলনা সে ধরতেছে না। দেখো ভিতরে কয়টা জামা পরিয়েছি, 3টে জামা পরিয়েছি। ভিতরে একটা গেঞ্জি, তারপরে উপরে একটা জামা, তারপরে একটা সোয়েটার। শীত পড়েছে অনেক, বছর শেষের দিকে তো তো ওই সময় তো শীত বেশি পড়ে, তাই এতগুলো করে জামা পরিয়েছি। সবারই একই অবস্থা, সবাইকে ডাবল ট্রিপল জামা পরিয়েছি, আমি নিজেও পরেছি ট্রিপল জামা। নিজের মনের সাথে যুদ্ধ করতেছি আমি, যুদ্ধ করতে করতে হেরে যাচ্ছি। এখন তোমাদেরকে আসল কথা বলি, কালকে আমাদের ম্যারেজ ডে, কালকে আমাদের নবম বিবাহবার্ষিকী। তোমরা তো জানোই বিবাহবার্ষিকী আসলে আমি নাকি গিফট দেই, কিন্তু উনি যে মানুষ, আমার কোনো গিফট উনি পছন্দ করে না। এসব কারণে আর ওনার জন্য কিছু কিনতে ইচ্ছা করছে না, আবার না কিনেও পারতেছি না। শত হোক স্বামী তো, উনি আমাদের জন্য এত কিছু করেন, এত কষ্ট করেন, কিন্তু তার বিনিময়ে আমরা তাকে তেমন কিছু দিতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, উনি হিসাব করেন, উনি অনেক হিসাব করে চলেন, উনি অনেক কিছু দেন না, তারপরও উনি তো আমাদের মাথার উপর ছায়া পড়ে আছেন, উনি তো আমাদেরকে দেখে শুনে রাখতেছেন।
আমাদেরকে তো না খেয়ে রাখতেছেন না, এইটাই তো আমাদের জন্য অনেক বড় কিছু। এটা তো অনেকে করে না, তাই না? ভালোবাসা যে একদম নেই তা না, কিন্তু মায়া আছে। আসলে সংসার জীবনটা হচ্ছে মায়ের বাঁধন, বুঝছো? আমরা মেয়েরা না সংসার জীবনে মায়ের বাঁধনে জড়িয়ে যাই। সেই মায়ের বাঁধনে না ভালোবাসাটা কতখানি হারিয়ে যায়। সেই ভালোবাসাটাকে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় শুধু মায়া। মানে কী যেন একটা মায়া আকৃষ্ট হয়ে যায় আমরা। সন্তানের মায়া, স্বামীর মায়া, সংসারের মায়া। সেই মায়ার মধ্যে ভালোবাসা জিনিসটা নেই, কোথাও নেই। ভালোবাসা কি, আবেগ কি, এগুলো মনে হয় আমি ভুলে গিয়েছি। এগুলো মনে হয় আমার জীবন থেকে চলে গিয়েছে। বিয়ের পরে প্রথম 2 বছর ভালোবাসাটা অন্যরকম ছিল, আবেগ ছিল। এরপরে আর কোনো আবেগ নেই, ভালোবাসা নেই। বিয়ের পরপরই বাবু বলতো, একটা বাচ্চা নিয়ে নাও, তারপর আমরা অনেক ঘুরবো, অনেক মজা করবো, অনেক আনন্দ করবো। একটা বাচ্চা নিয়ে নাও, পরে আর বাচ্চা হবে না। সেই বাচ্চা নেওয়া হলো, কিন্তু আমাদের ঘোরা আনন্দ কিছুই করা হলো না। বিয়ের আগে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। তখন উনি বলেছিলেন যে আমাকে কক্সবাজারে ঘুরতে নিয়ে যাবেন। উনি কক্সবাজারে বহুবার গিয়েছেন, কিন্তু কক্সবাজারে ঘুরতে যাওয়া তো দূরের কথা, সেটা উচ্চারণও মুখ দিয়ে করেননি। মাঝখান দিয়ে বলেছিলেন যে সিলেট নিয়ে যাবেন, সিলেট ওনার বন্ধু বাসা আছে, ওখানে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন। সিলেট যাবো এটা একদম কনফার্ম হয়েছিল, ঈদের পরপরই সিলেট যাব। ঠিক তখন আমি কষে করে ফেললাম, সায়রা পেটে আসলো। এই জন্য আর যাওয়া হলো না। এই দেখো, আমিও 3টে পড়েছি। না, আমারটা ট্রিপল না, আমারটা হচ্ছে 4 পল। মানে ভিতরে তো একটা পাতা জামা আছে, তাই না? তো ওই জামা পরে 3টে সোয়েটার পরেছি আমি। এত শীত পড়েছে যা বলার বাইরে। হুডি সোয়েটারটা আজকে প্রথম পরলাম, পরে ভালোই লাগতেছে আমাকে, কি বলো? এই সুন্দর হাসিমাখা মুখটার ভিতরে যে কতটা কষ্ট লুকিয়ে আছে, এটা আসলে কেউ জানে না। একমাত্র তোমরা জানো, আর সে জানে, আর উপর আল্লাহ তাআলা জানে। আচ্ছা মানলাম, তখন সিলেট যাওয়া হয়নি। এরপর আমাকে সিলেট নিয়ে যাও। এরপরে তো উনি মুখে কুলু পেটে রেখেছেন। সিলেট যাওয়ার কথা মুখ দিয়ে একবারও বলেনি। এখনও বলেন না যে আমাকে নিয়ে সিলেট যাবেন। আমি বললে সেটাকে হেসে উড়িয়ে দেন। 4টা বাচ্চা নিয়ে সিলেট যাবা? তোমার কি মাথা খারাপ হয়েছে? আগে বলতো ছোট বাচ্চা আছে, তুমি সময় পাও না, এত বেশি সাজুগুজু করার দরকার নেই। বাচ্চারা বড় হোক, তারপরে সাজুগুজু কইরো। আর এখন বলে বাচ্চারা বড় হয়ে গেছে, তোমারও বয়স হয়ে গেছে, এত বেশি সাজুজ করার কী দরকার? কাকে দেখাবা? হায় রে মানুষ, এই মানুষের কাছে কি ভালোবাসা এক্সপেক্ট করা যায়? এসব মানুষ কি ভালোবাসা বুঝে? আমি বাসা থেকে বের হলে যদি একটু মুখে ক্রিম লাগাই, তাও সে প্রশ্ন করে যে আমি মুখে কেন ক্রিম লাগিয়েছি, কাকে দেখাতে যাব? এটা কোনো কথা হইল? আমি কি মুখে একটু ক্রিমও লাগাতে পারবো না? আমার কি শরীরে কোনো যত্ন নাই? আমি কি আমার শরীরের যত্ন নিব না? এটা ক্রিম লাগাতে পারবো না? একটু ঠোঁটে লিপস্টিক লাগাবো, সেটা তো অনেক সমস্যা, সেটা তো অনেক প্রবলেম। আমি কেন ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছি? কেন রে বাবা? দুনিয়া এত মহিলা স্কুলে যায়, কত সুন্দর করে সাজুজ করে যায়, ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে যায়। আমি লাগালে কী সমস্যা, কী প্রবলেম আমি লাগালে? তোমাদেরকে বলেছিলাম না যে বাথরুমটা ভালো করে ধুয়েছি? এই যে সেই বাথরুমটা, এই বাথরুমটা পরে 2 ঘন্টা সময় লাগিয়ে ধুয়েছি। তা মানে চিন্তা করো কতটা সাফ করা লাগেছে। শীতকালে তো এখানে বাথরুম দেওয়া হয়নি, বাথরুম অনেক ময়লা হয়েছিল, তো অনেক সময় লেগেছিল বাথরুম ধুতে। কাজের বুয়ার তো বাথরুম ধুতে 10 মিনিটও লাগে না, আর আমাদের ঘরের মানুষের বাথরুম ধুতে অনেক সময় লেগে যায়। আমরা তো সব কিছু পরিষ্কার করি, ডোলে মুছে সব পরিষ্কার করে নেই, কোনো জায়গায় বাদ রাখি না। বিশেষ করে আমি, আমার ভিতরে একটু খুঁতখুঁতানি বেশি। আমি কোনো কাজ করলে সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করি, এই কারণে সময়ও লেগে যায়। এই কারণে আমি সহজে কোনো কাজে হাত দিই না, সময় নিয়ে তারপর হাত দিই, কারণ আমি জানি যে সে কাজে হাত দিলে আমার সময় বেশি লেগে যাবে। অবশেষে আমি বাসা থেকে বের হলাম। স্বামীর এত বেশি অবহেলা থাকা সত্ত্বেও বিবাহবার্ষিকীতে স্বামীকে গিফট না দিয়ে থাকতে পারলাম না। দেখো আমি কী পরে বের হয়েছি, বাসায় যা পরেছিলাম সেগুলো পরেই বের হয়েছি। জাস্ট শুধুমাত্র মাথায় একটা চাদর জড়িয়ে নিয়েছি, স্কার্ফও পরিনি। আসলে মনটা অনেক খারাপ হয়ে আছে আমার। বের হব কি হব না এটা ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গিয়েছে। মনের সাথে যুদ্ধ করে বের হয়েছি। মন বলতেছে যা যা যা, সময় নেই, আজকে দিনটা আছে, কাকে তো আর যাওয়া হবে না, গেলে আজকেই যা, আজকে যে কিনে নিয়ে আয়, যা যা, আজকে পরে কিনতে পারবি, যা গিফটটা কিনে নিয়ে আয়। এমন হতে পারে মনটা ভালো হয়ে যেতে পারে, এমন হতে পারে যে তোমার স্বামী মনটা ভালো হয়ে যেতে পারে তোমার গিফটটা পেয়ে। তুমি কি জানো? যাও গিফটটা নিয়ে আসো। মানে মন বাবা শুধু এটা বলতেছে, কিন্তু আমি মানতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না, আমার ইচ্ছা করছে না আমি কিছু কিনি, বুঝছো? আমি এত শখ করছি আমি রাশিকে কিনবো, এমনিতে তো 1,000 টাকা খরচ করে ফেলেছি বাচ্চার জন্য মোজা আর প্যান্ট কিনে, আর বাকি ছিল 2,000 টাকা, সে টাকাও খরচ করে ফেলবো। স্কুল বন্ধ, এখন কিভাবে কি করব? ওর কাছে তো আমি কোনো টাকা পাচ্ছি না। এই দেখো আমি হাঁটতেছি, কারণ বাসালা আমাকে একটু দূরে নামিয়ে দিয়েছে। আমি বলেছিলাম সনি সিনেমা হলের সামনে নামিয়ে দিতে, কিন্তু এই বাসালা আমাকে সনি সিনেমা হল থেকে একটু দূরে নামিয়ে দিয়েছে, যার কারণে ওখান থেকে নামার পরে একটু হাঁটা লাগতেছে। আমি হেল্পারকে বাবা বলেছিলাম যে আমাকে সনির সামনে নামিয়ে দিয়েন, কিন্তু উনি আমার কথা শুনলো না। মাঝখান দিয়ে আমি আমার মোবাইলে চ্যানেলের কাজ একটু করেছিলাম, ব্যাস ওই ভুলটুকু হয়েছে, বাসালা আমাকে সামনে নামিয়ে দিয়েছে। যাক, নামিয়ে দিয়ে ভালোই হয়েছে, এখানে অনেক ভালো মুড়ি বানায়, মোল্লার মুড়ির দোকান। এটা সনি হল থেকে একটু সামনে। তো এখানকার মুড়ি ভাতাটা অনেক মজা হয়, আমি খেয়েছি 20 টাকার, অনেক ভালো লেগেছে আমার কাছে। খেয়ে আফসোস করেছি, বাচ্চারা খেতে পেলে ভালো হতো।
কিন্তু ওদের জন্য নেওয়ার কোনো স্কোপ নেই, এমনিতে তো টাকা শর্ট, কারণ আমার কাছে ২০০০ টাকার সম্পূর্ণ নেই। আমার কাছে মনে হয় ১৮০০ টাকার মতো আসে। মাঝখান দিয়ে আমি কিছু টাকা খরচ করেছিলাম, কী কারণে খরচ করেছি মনে নেই। এই মুড়ি ভর্তাটা দেখতে এত বেশি লোভনীয় না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছে। এটার পাশে আর একটা মুড়ি ভর্তার দোকান ছিল, ওই দোকানের মুড়িগুলো দেখতে খুব আকর্ষণীয় ছিল। আফসোস করেছিলাম যে এই মুড়ি ভর্তাটা খেলে ভালো হতো, কিন্তু আমার পাশে একজন খাচ্ছিল ওই দোকানের মুড়িগুলো, তা আমি ওখান থেকে একটু নিয়ে খেয়েছিলাম। এত বাজে হয়েছিল কি বলবো, দেখতে এত সুন্দর কিন্তু খেতে এত বাজে হয়েছে কি বলবো। পরে বলবো না, ভাবলাম ভালোই হয়েছে আমি ওখান থেকে কিনে নিই। ইজি শোরুমে গেলাম কালকে রাতে। বাবার বউ বলতেছে, এই সামনে ম্যারেজ ডে, তুমি কিন্তু আমাদের কাছে কিনবা না, তুমি ওই টাকাটা আমাকে দিয়ে দিও, আমি জুতা কিনবো। মনে মনে বলি, ঘরে জুতার বাক্সের মধ্যে জুতা ভর্তি, এত জুতা কার? এগুলো তো একটাও পরো না, শুধু তো কেন এগুলো জমিয়ে রাখছো? কতগুলো স্যান্ডেল, কতগুলো শু জুতা, মানে কোন হাত থেকে জুতোগুলো নিয়ে আসে, কয়েকদিন পরে তারপরে আর পরে না। তো তখন আমি ভাবলাম যে আমি যদি এখন গিফট কিনি তাহলে তো উনি ঝামেলা করবে। তো আমি ওই সময় বুদ্ধি করে বললাম, আমি তো তোমার জন্য গিফট আগে কিনে রেখেছিলাম, তোমার জন্য আমি আগেই ৩টে গেঞ্জি কিনে রেখেছিলাম। ওই যে যে দোকান থেকে প্যান্ট কিনে রেখেছিলাম না, ওই দোকান থেকে তোমার জন্য গেঞ্জি কিনে রেখে দিয়েছিলাম। তখন উনি বলে, ওই দোকানের প্যান্টটা ভালো না, আমি পরেছি, কেমন প্যান্ট এনেছো তুমি, দাম বেশি নিয়েছে, এই টাকা দিয়ে আমি 2টা প্যান্ট কিনতে পারি। তখন আমি বললাম, তুমি তো প্যান্ট কিনো না, কিনলে কিনতা, তুমি আর তোমার যে বলতেছো যে তোমার প্যান্ট নেই প্যান্ট নেই, একটা প্যান্ট কিনে কী হয়, তুমি কিনলে তো আর আমার কেনা লাগে না। তারপর বলতেছে, ও শোরুম তো আরও আছে, এটা কোনো শোরুম হইলো নাকি, মহল্লা শোরুম বেশি ভালো না, বাইরের শোরুমগুলোতে অনেক ভালো ভালো প্রোডাক্ট সেল হয়, ওগুলো অনেক ভালো হয়, যেমন ইজি, রংজয়ী, গ্রামীণ, আরও কত শোরুম আছে, ওখান থেকে ভালো প্রোডাক্ট পাওয়া যায়, ওখানকার গেঞ্জিগুলো অনেক ভালো হয়, আমি তোমাকে এনে দিব, তুমি আমাকে টাকা দিও, আরও কত কথা। তখন ভাবলাম ঠিক আছে, আমি তাহলে ওনার কথা অনুযায়ী ভালো শোরুম থেকে, ওনার পছন্দ অনুযায়ী শোরুম থেকে গেঞ্জি কিনে আনি, তাহলে হয়তো ওনার পছন্দ হবে, উনি এটা নিয়ে আর কোনো কথা বলবেন না। পরে ওনাকে ভুলভাল একটা বুঝিয়ে বলবো। বাবা গেঞ্জিগুলো কি দাম! আমি গত মানে ৩টা বছর আগে এসেছিলাম, তখন মনে করো যে তোমার ৬০০ টাকা ৭০০ টাকা দাম ছিল এই শোরুমগুলোতেই গেঞ্জির দাম, আর এখন গেঞ্জির দাম হয়ে গেছে ১১০০ টাকা, ১২০০ টাকা, ১৫০০ টাকা। মানে একটা ভালো গেঞ্জির দাম হচ্ছে ১৫০০ টাকা, এর থেকে একটু কম হলে ১২০০ টাকা, এর নিচে তো নেই। মানে ১২০০ টাকার নিচে কোনো গেঞ্জিই নেই। আমি কীভাবে কিনবো? আমার যে বাজেট, তা দিয়ে কি আমি ২টা গেঞ্জি কিনতে পারবো? মানে আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, বুঝছো? যাই হোক, ১১০০ টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে নিলাম। চেয়েছিলাম দাম কমাতে, ট্রাইও করেছিলাম, কিন্তু কমাতে পারিনি। ৫০ টাকা ওরা কম রাখেনি, একদম পুরা ১১৫০ টাকা, ১৫০ টাকা রেখেছিল। পাশে একটা দোকান ছিল, তো ওই দোকানে চলে এলাম। আসলে আমার কাছে এখন টাকা ছিল না, মাত্র ৭০০ টাকা ছিল। ভাবতেছি আমার আর গেঞ্জি কেনা হবে না, একটা কিনেই যেতে হবে। পরে ভাবলাম একটু ঘুরে দেখি, তো এই দোকানে গেঞ্জিগুলোর দাম একটু কম আসে, গেঞ্জিগুলো দেখতে সুন্দর, দামও কম আসে। তো একটা গেঞ্জি পছন্দ হলো, দামও হয়ে গেল, তারপর ১০০ টাকা কম। তো বলেছি ওই ১০০ টাকা বিকাশে ভরে দিব, এই কথা বলে গেঞ্জিটা কিনতে পারলাম। শোরুমগুলোতে ৫০ টাকা ১০০ টাকা অনার করে, কিন্তু এই শোরুমে কেন করলো না বুঝতে পারলাম না। ইজি শোরুমে ৫০ টাকা অনার করেনি, এখানে আবার অনার করেছে, এখানে ডিসকাউন্ট দিয়েছে, এখানে যে দাম তার উপরে 50% ডিসকাউন্ট করেছিল, এই কারণে দামটা কমে গিয়েছিল। কারণ টি শার্টের উপর লেখা ছিল ১৫০০ টাকা ১৮০০ টাকা, সেটা ডিসকাউন্ট দিয়ে কমিয়ে ৯০০ টাকা এনেছিল। তখন আমি বললাম যে ভাইয়া আমার কাছে তো এত টাকা নেই, আমাদের ম্যারেজ ডে, তো একটা গেঞ্জি কিনেছি, আরেকটা গেঞ্জি কিনতে যাচ্ছি, কিন্তু টাকাই হচ্ছে না, তো টাকাটা পরে দিলে হবে না? তো বলতেছে আমাদের এখানে তো নিয়ম নেই। তারপর আমি দেখি ট্রাই করে, তখন বললো ঠিক আছে আপনি আরও বেশি ডিসকাউন্ট দিয়ে নিয়ে নেন, তাহলে আপনারটাও হয়ে যাবে। তারপরে হচ্ছিল না, তারপরে ১০০ টাকা কম হচ্ছিল। ওহো, ১০০ টাকা না, ৭০ টাকা কম হচ্ছিল আর কি। ২টা টি শার্ট কেনা হলো। এরপরও কিছু শোরুমে আজারা ঘুরলাম। তো এই যে শোরুম আরেকটা আছে সামনে, ওটা আরও বড়। তো ভেবেছিলাম ওখানে মনে হয় দাম একটু কম, গিয়ে একটু দেখে আসি। পরে দেখি সেমই, সবগুলো শোরুমেই সেম দামে সেল করে, ওরাও ওখানে অনার করে না। মানে ওই শোরুমে কেউই ৫০ টাকা ১০০ টাকা অনার করে না, যা রেট ছেড়ে দেওয়া লাগবে। তো গেঞ্জিগুলো নিয়ে হাঁটতে হাঁটতে সামনে ফুল দোকানে চলে এলাম। একটা ফুল তো কিনতেই হয়, ম্যারেজে বলে কথা, ভালোবাসা তো কিছুটা হলেও আসে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, মাত্র ২০ টাকা আছে, এদিকে ফুলের দাম হচ্ছে ৩০ টাকা। লজ্জায় শরমে কী করবো বুঝতে পারছি না, এদিকে মানুষেরও ভিড়। তো ভাবলাম মানুষজন যাক, তারপর বলবো দোকানদারকে, যদি উনি রাজি হয়। তো উনি রাজি হয়েছিল, ওনাকে বললাম যে ম্যারেজ ডে একটা ফুল লাগবে, তো উনি ২০ টাকা দিয়ে রাজি হয়েছিল, সেই ২০ টাকা দিয়ে ফুলটা নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আমার গিফট কেনা হয়ে গেল। সত্যি কথা বলতে কি আমার মনটা অনেক খারাপ ছিল, বুঝছো? বিশ্বাস করো, আমার আসলে এইগুলো কেনার কোনো নিয়তি ছিল না, আমি আসলে এগুলো কেনার জন্য টাকাও জমাইনি। আমি জানি সামনে ম্যারেজ ডে আসতেছে, তো গিফট দিব না সেটা ভাবিনি, আবার যে দিব সেটাও ভাবিনি। মানে আমার কোনো কিছু প্ল্যান ছিল না। আমি ভেবেছিলাম রাজকীয়টা কিনে নেই, তারপরে ওনার জন্য গিফট কিনবো, পরে গিফট দিব। গিফট যে এই সময় দেওয়া হবে এমন তো কোনো কথা নেই, পরে তো দেওয়া যায়। কিন্তু যখন সেদিনটা ঘনিয়ে আসলো, তখন মনের ভিতরে অনেক প্রশ্ন চলে আসলো, এই সময় গিফট দিলে যে আনন্দটা, যে মজাটা পাওয়া যাবে, সেটা কি পরে পাওয়া যাবে? যাবে না। রাজকীয় তো পরেও কিনতে পারবো, কিন্তু গিফট তো পরে দিতে পারবো না।
টাকা গেলে যাবে, সমস্যা কি? টাকা গেলে টাকা আসে, এত টেনশন করার কী আছে? আল্লাহ পাক কোনো না কোনো দিক দিয়ে ম্যানেজ করেই দিবে। তারপরও মন মানছিল না, যেতে চাচ্ছিলাম না। আবার না গিয়েও নিজেকে অবাধি মনে হচ্ছে যে আমি কেমন মানুষ, সারা বছর ওনার টাকা দিয়ে চলি, ওনার টাকা দিয়ে খাই, ওনার টাকা দিয়ে নিজের চোখের ইচ্ছে পূরণ করি, আর ওনার জন্য কিছু কিনতে পাবো না? এটা কোনো কথা হইল? আমি এরকম কেন? আসলে কি জানো, ওনার ব্যবহার না অনেক খারাপ। ওনার ব্যবহারই সব কিছু নষ্ট করে দেয়, সব কিছু শেষ করে দেয়। দেখো জুদাই না কি করে, সেই সারাকে দেয় না, সেই সারাকে না দিয়ে নিজেই খেয়ে ফেলে। আপুরে দাও, আপুরে দাও, আকর। সাধারণ চুম্মা দেয়, সাধারণ দেয় না। আবার চা, আবার চা। আপুকে দিয়াও, ক্যামেরা দেখে পোস্ট নেয়। আপুকে দিয়াও, আপু আ করেছে। তোরে চিনে না। আপুরে দিয়াও, দিব না। এমন না যে উনি কোনো কিছু আনেন না বা কোনো কিছু করেন না, করেন, কিন্তু তার জন্য অনেক কথা শোনান, অনেক কাহিনী করেন, যেগুলো শুনতে আমার এতটুকু ইচ্ছা করে না। এই কারণে আমার মনটাও এরকম হয়ে গেছে, কোনো কিছু কিনতে ইচ্ছা করে না। কিনলেও তো লাভ হয় না, উল্টার বদনাম করে, যা তা বলে। এই যে প্যান্টটা কিনেছে, এই প্যান্টটা নিয়ে সারা বছর আমাকে খোটা দিয়েছে, কী প্যান্ট কিনেছে, এটা কোনো প্যান্ট হইলো, ভালো প্যান্ট না, পচা প্যান্ট। অথচ কেনার পরে সে খুব মজা করে পড়েছে, বুঝছো, মানে খুব পড়া পড়েছে, এখনও পড়ে, কিন্তু ওই যে কথা শুনে, এগুলো শুনতে ভালো লাগে না আমার কাছে। না, এবার তুমি দেখবা না মামা, এবার তুমি মুখস্থ লিখবা। সত্যি? তার কথা হচ্ছে টাকা টাকা দাও, সে কিনে নেবে, আমি কেন কিনবো? ঠিক আছে, আমি তাকে টাকা দেবো, সে কিনবে, কিন্তু সে যে কিনবে তার কোনো গ্যারান্টি আছে? সে যদি না কিনে, আর তাছাড়া আমার যেটা পছন্দ আমি সেটা কিনবো, তার পছন্দ অনুযায়ী তো আমি কিনবো না। সে তার পছন্দ অনুযায়ী কোনো কিছু কিনে আমাকে দেয়, আমি কি না করি, আমি কিছু বলি? আমি তো সেটা পড়ি, বাট আমার পছন্দ অনুযায়ী কিছু দিলে সে কেন এমন করে? সে কেন সেটা নিয়ে নানান কথা বলে? ঠিকভাবে পড়লেই তো হয়। পড়ে ঠিকই, বুঝছো, মানে পড়ে, কিন্তু কথা শোনায়। আসলে তার সহ্য হয় না, বুঝছো, তার টাকা জমি কিনেছি তো, এটা তার সহ্য হয় না। কেন রে বাবা, আমি যদি না জমাতাম তাহলে কি টাকা হতো? হতো না। তুমি তো আমাকে আলাদা করে কোনো টাকা দাও নেই, আমি কষ্ট করে হেঁটে হেঁটে জমিয়ে এইগুলো কিনেছি। এমন না যে তুমি দিয়েছো আমি কিনেছি, তাহলে তোমার তো জলে কেন? এটা তো আমার কষ্টের টাকা, এটা তো আমার পরিশ্রমের টাকা, তাই না? আমি কষ্ট করে পরিশ্রম করে এই টাকাটা জমিয়েছি, আমি আরাম করিনি। তোমার তো আরও খুশি হওয়ার কথা যে আমার বউ খুশি হয়ে আমার জন্য এটা কিনেছে, ওর ইনকাম নেই, তারপরে সে পছন্দ করে টাকা জমিয়ে কিনেছে। তা না করে সে উল্টা অনেক কথা শোনায়। বাইরের কেউ পচাটা কাপড় দিলে সেটা ভালো, আর ঘরের বউ একটা ভালো কাপড় দিলে সেটা ভালো না, সেটা পচা, সেটা জঘন্য। আসলে আমার আগে থেকে নিয়ত ছিল গেঞ্জি কেনার, কারণ আমি গত 1 বছর দেখেছি যে ওনার গরমে কাপড় চোপড় নেই। উনি আবার গেঞ্জি খুব পছন্দ করে পরা, উনি প্রায় সময় গেঞ্জি পরে বের হন, কিন্তু ওনার ভালো কোনো গেঞ্জি নেই। ওনার বন্ধুরা ওনাকে গেঞ্জি দিয়েছেন যেগুলো একটু ভালো না, কারখানা থেকে গেঞ্জি নিয়ে এসেছেন যেগুলো বিশাল বড়, ওগুলোকে অবশ্যই ফিটিং করেছেন, কিন্তু ওগুলো পরে আসলে অফিস যাওয়া যায় না, কেমন জানি ফ্যাকাশে ড্রেসগুলো একদম ভালো না, নর্মাল বাসায় পাওয়ার মতো লাগে, সেইগুলো পরে উনি অফিসে যান। তো আমার কাছে তো দেখতে খারাপ লাগে, তাই না, যে ওনার বাইরের যা কোনো কাপড় নেই। একটা প্রতিষ্ঠানে যান, একটা ভালো কাপড় না পরলে কি হয়, মানুষ কি বলে দেখে? কি সব পাতলা পাতলা রং চড়া গেঞ্জি পরে যান, যেগুলো দেখতে একটু ভালো লাগে না। আমার কাছে খুব খারাপ লাগে, এই কারণে আমি নিয়ত করেছিলাম যে সামনে বিবাহবার্ষিকীতে ওনার জন্য গেঞ্জি কিনে দিব। আমার তো নিয়ত ছিল 4টা গেঞ্জি কেনার। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি 4টা কেনা 5টাও কিনতাম। যাক, টাকা ছিল না, ভালোই হয়েছে, এতগুলো টাকা খরচ করে ফেলতাম। তোমাদেরকে বলেছিলাম না যে আমার মনটা খারাপ? বিশ্বাস করো, ড্রেসগুলো কেনার পরে না মনটা একদম ভালো হয়ে গিয়েছিলো। ফুলটা কেনার পরে তো মনটা পুরো ফুরফুরে হয়ে গেছিলো, বুঝছো, মানে এত বেশি ভালো লেগেছিলো কী বলবো। এখন অপেক্ষা করতেছি কখন রাত 12টা বাজবে, কখন উনি আসবে, ওনাকে সারপ্রাইজ দিব। বড় দুটোকে খাবার দিয়ে দিয়েছি, তারপরে বসে একটু চা খাচ্ছি। সারাদিন এত পরিশ্রম করেছি, চাটা খাওয়া হয়নি, সেই চাটা এখন খেয়ে নিচ্ছি। চাটা খেলে না মনটা শান্ত হয়ে যায়, আর অনেক বেশি ভালোও লাগে। কিন্তু চা খাওয়ার পরে না অনেক ঘুম আসে, বুঝছো, চা খাওয়ার পরে আমার প্রচুর ঘুম আসে। আপুরা লাইক কি করেছো? কথা তাহলে লাইকের কথা বলতে ভুলে গিয়েছি। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টস করে দিও, ঠিক আছে? আমার প্রিয় লক্ষ্মী আপুরা, এগুলো সবটুকুই করে নিও, ঠিক আছে? লাইক কিন্তু অনেক কম পাই, ভালো লাইক পাচ্ছি না আমি। সারপ্রাইজের জন্য আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।